হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে তো হাজির হয়েছি। আশা করি তোমরা ফুড এসআই খুব ভালো এক্সাম দিয়েছো, যারা ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলে এবং ভালো করে পরীক্ষাটাকে সিরিয়াসলি তোমরা দিয়েছো, তাদের নিশ্চয়ই পরীক্ষা খুব ভালো হয়েছে। আর আমাদের এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু তোমরা কমনও পেয়েছো। যারা আমাদের ক্লাস ফলো করো, যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, স্ট্যাটিক জিকে এবং অন্যান্য সাবজেক্টের ক্লাস ফলো করো, তারা কিন্তু নিশ্চয়ই উপকৃত হয়েছো এবং তোমরা কিন্তু কমনও পেয়েছো। অনেক স্টুডেন্টসের ফিডব্যাকেই আমি এটা পেয়েছি। তো আমরা সত্যিই খুব আপ্লুত, খুব খুশি হয়েছি। এছাড়াও আরও সামনে যে এক্সামগুলো রয়েছে সেগুলোরও খুব ভালো করে তোমরা প্রিপারেশন নাও। আর প্রিপারেশন তখনই ভালো হবে যখন তোমরা নিজেকে অনবরত আপডেট করতে থাকবে। তো চলো, আজকে একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটা আমাদের ডেট দেখাচ্ছে, দেখো বোর্ডে তোমরা, 14 থেকে 20। এই এক সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট খবর আমাদের রয়েছে, সেগুলো আমরা এক এক করে জেনে নিই। তো চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই দেখো, তোমরা বোর্ডে দেখতে পাবে যে আমি ইম্পর্টেন্ট ডে নিয়ে ক্লাস করাবো। ওকে, ফার্স্টেই যে টপিকটা এসেছে সেটা হলো ইম্পর্টেন্ট ডেজ। তো আমরা জেনে নিই এক এক করে কি কি ইম্পর্টেন্ট ডে রয়েছে এবং তার কি কি থিম রয়েছে গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা রয়েছে দেখো, 14ই মার্চ আমরা ওয়ার্ল্ড পাই ডে সেলিব্রেট করে থাকি। পুরো বিশ্বে ওয়ার্ল্ড পাই ডে সেলিব্রেট হয় এবং এই ওয়ার্ল্ড পাই ডের যে এবছরের যে লোগোটা রয়েছে সেটা হচ্ছে এরকম। 14ই মার্চ ওয়ার্ল্ড পাই ডে। 15th মার্চ দেখো আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। এবং এই কনজিউমার রাইটস ডের এবছরের যে থিম রয়েছে সেটা দেখে নাও, ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স। ওকে, তো আমরা জানি এখন আমাদের এআই এর একটা নতুন ট্রেন্ড এসছে এবং এআই আরো বেশি আপডেটেড হচ্ছে, আপগ্রেডেড হচ্ছে। তো সেইটা নেই, ফেয়ার অ্যান্ড রেসপন্সিবল এআই ফর কনজিউমার্স, এটা হয়ে গেছে আমাদের এই বছরের যে থিম সেটি। ওকে, তাহলে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে এটা আমরা 15th মার্চ পালন করে থাকি এবং এইটা দিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে যে 15th মার্চ কি ডে হিসেবে আমরা পালন করি। তো এটা মাথায় রেখো। চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। দেখো এখানে রয়েছে 3 নম্বরে 16th মার্চ। 16th মার্চ আমরা কি দিবস পালন করি? ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। অর্থাৎ আমরা যে ভ্যাকসিন নিই রোগ প্রতিরোধের জন্য, সেই ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে আমরা পালন করে থাকছি 16ই মার্চ এবং এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডে বলতে পারো। ওকে, এবং দেখো 2024-এ যে থিমটা রয়েছে, ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল, সবার জন্যই কিন্তু ভ্যাকসিন। ওকে, তাহলে ভ্যাকসিনস কিন্তু সবার জন্যই কাজ করবে। ওকে, এটাই হচ্ছে এই থিমের মূল বক্তব্য। এবং দেখো তাহলে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে আমরা কিন্তু 16ই মার্চ পালন করে থাকি, এটা একটু ভালো করে খেয়াল রেখো। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে ডে ইম্পর্টেন্ট সেখানে, 19শে মার্চ। ওকে, 19শে মার্চ দেখো আমরা কি পালন করে থাকি? ওয়ার্ল্ড সোশ্যাল ওয়ার্ক ডে, অর্থাৎ সামাজিক কাজ যেটা, তার উপর একটা দিবস রাখা হয়েছে এবং সেটা সারা বিশ্বে পালন করা হয়। ওয়ার্ল্ড সোশ্যাল ওয়ার্ক ডে 2024-এর থিম কি রয়েছে দেখো, বুয়েন ভিভির শেয়ার্ড ফিউচার ফর ট্রান্সফরমেটিভ চেঞ্জ। ওকে, বুয়েন ভিভির শেয়ার্ড ফিউচার ফর ট্রান্সফরমেটিভ চেঞ্জ, এটা হয়ে যাচ্ছে এই বছরের যে থিম সেটি। ওকে, দেখো পুরো বিষয়টি এখানে রাখা রয়েছে এবং এটা আমরা কবে পালন করে থাকছি? 19শে মার্চ ওয়ার্ল্ড সোশ্যাল ওয়ার্ক ডেতে আমরা পালন করে থাকছি। ঠিক আছে, তো শুধু এইটুকু দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে যে বুয়েন ভিভির এটা কোন, এই থিমটি কোন দিবসের সঙ্গে জড়িত, এরম ভাবেও প্রশ্ন আসতে পারে। বা তোমাকে পুরো থিমটাই দিয়ে দিতে পারে। ওকে, পুরো থিমটাই দিয়ে দিতে পারে এবং সেটা থেকেও প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের পরের যে ডেটা সেটা দেখো, 5 নম্বরে রয়েছে 20 মার্চ। মানে মার্চের 20 তারিখে আমরা যেটা পালন করে থাকি ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। মানে আমরা কিন্তু এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, অর্থাৎ আমাদের
স্মাইল, আমাদের হাসি, এটা আমাদের সুখী দেখতে আমরা কিন্তু পছন্দ করি। সব থেকে বেশি আমরা পছন্দ করি কিন্তু আমাদেরকে ভালো রাখতে, সুখে রাখতে। তো সেই হ্যাপিনেস ডে হিসেবে আমরা পালন করে থাকছি 20 মার্চ। ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমরা আজকে ইম্পর্টেন্ট ডে গুলো জেনে নিলাম এবং যেগুলোর ইম্পর্টেন্ট থিম রয়েছে সেগুলো আমরা জেনে নিলাম। চলে যাচ্ছি আমাদের পরের খবরে। দেখো, এইবার চলে আসছে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিউজ। কি বলেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, কি নিউজ রয়েছে দেখো। কিশোর মাকওয়ানা, নামটা খেয়াল করো, কিশোর মাকওয়ানা, তিনি ভারত সরকারের এনসিএসসির যে চেয়ারম্যান সেই পদে নিযুক্ত হয়েছেন। এবার এই এনসিএসসিটা কি? এনসিএসসি হচ্ছে, পরেরটাতেই লিখে দিয়েছি দেখো, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। অর্থাৎ আমাদের সংবিধানে এনসিএসসি একটা পার্ট রয়েছে যেখানে শিডিউল কাস্টদের জন্য একটা পার্ট রাখা হয়েছে, এবং সেইটার যে কমিশন অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, সেইটার একটা বোর্ড রয়েছে। ওকে, সেই শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টদের জন্য একটা বোর্ড রাখা রয়েছে সংবিধানে। সেই বোর্ডের যে চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? কিশোর মাকওয়ানা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটু খেয়াল করে রাখবে। কিশোর মাকওয়ানা এনসিএসসির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। এবার কিশোর মাকওয়ানাকে কেন নিযুক্ত করা হলো বা তিনি কে ছিলেন সেটাও আমাদের একটুখানি জেনে নিতে হবে। তো আমরা জেনে নিই, তিনি একজন সাংবাদিক ছিলেন এবং একজন কলামিস্টও ছিলেন। অর্থাৎ যে কলামগুলো লেখা হয় না, আর্টিকেলগুলো লেখা হয়, সেই ধরনের আর্টিকেলও তিনি লিখতেন অবভিয়াসলি, এবং তিনি রিপোর্টারও ছিলেন। আর কি, মাকওয়ানা বিভিন্ন সামাজিক বিষয়ের উপরে 33টারও বেশি বই লিখেছেন। অর্থাৎ তিনি কিন্তু বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের উপর, সামাজিক বিষয়ের উপর তিনি বই লিখতেন। ওকে, তো সেই বইও তিনি লিখেছেন প্রায় 33+। ওকে, এখানে কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম দেওয়া হয়েছে, কারণ আমরা জানি যখনই আমরা কোনো ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব বা পার্সোনালিটি নিয়ে পড়ব, তিনি যদি কোনো পদে নিযুক্ত হন এবং তার যদি আরো কোনো কন্ট্রিবিউশন থেকে থাকে বা তার নিজের সম্পর্কে বলার মতো যদি কিছু আরো কাজ তিনি করে থাকেন, সেই কাজগুলো সম্বন্ধেও আমাদের কিন্তু একটু জেনে নিতে হবে। তো আমরা জেনে নিলাম তিনি একজন সাংবাদিক ছিলেন, কলামিস্ট ছিলেন, এবং তিনি সামাজিক বিষয়ের উপরে 33+ বইও লিখেছেন। তাহলে সেই বইয়ের কিছু কিছু বইয়ের নাম আমরা একটুখানি জেনে নিই। দেখো, নাম্বার 1-এ রয়েছে সামাজিক ক্রান্তি না মহানায়ক ডক্টর বাবা সাহেব আম্বেদকর। ওকে, সামাজিক ক্রান্তি না মহানায়ক ডক্টর বাবা সাহেব আম্বেদকর। অর্থাৎ আম্বেদকরের উপরে আমরা পরে দেখব তিনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট বই হচ্ছে এই বইটা। ওকে, বিবেকানন্দের উপর তিনি একটা বই লিখেছেন, দেখো, স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো, সফলতা নো মন্ত্র, অর্থাৎ সফলতার মানে সফলতার জন্য কোনো মন্ত্র হয় না, সফলতার শেষ কথা কি? পরিশ্রম। ওকে, আমরা কোনো মন্ত্র উচ্চারণ করেই যে সাফল্য পেয়ে যাব, একদমই নয়। ওকে, তারপরে দেখো, সমর নাহিন সমরাস্ট্রা। ওকে, এটা একটা বই। তো এরকম ভাবে আমরা অনেকগুলো বইয়ের নাম জানবো। আরো কিছু বই রয়েছে, দেখো, ক্রান্তিবীর বিরসা মুন্ডা, বিরসা মুন্ডার উপর একটা বই রয়েছে, ক্রান্তিবীর বিরসা মুন্ডা। তারপরে দেখো, যুগ প্রবর্তক শিবাজি মহারাজ, শিবাজির ওপর বই রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম তিনি বহু ইম্পর্টেন্ট মানুষের ওপরে, যারা মনীষী নয় যোদ্ধা, এরকম টাইপের মানুষের ওপরে কিন্তু তিনি অনেক বই লিখেছেন আমাদের সমাজকে জাগ্রত করার জন্য, আমাদের সমাজের জন্য এই সমস্ত মানুষদের যে কন্ট্রিবিউশন রয়েছে সেইগুলোকে তিনি আরো হাইলাইট করার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি মূলত আমরা দেখতে পাচ্ছি একজন সামাজিক ব্যক্তি, এবং তিনি সমাজকে খুব বেশি তার লেখা, তার পড়াশোনা, তার সমস্ত কিছুতে তিনি কিন্তু ইম্পর্টেন্স দিচ্ছেন। সেই কারণেই আমরা বলতে পারি এক প্রকার তাকে এনসিএসসি চেয়ারম্যান পদেও কিন্তু উন্নীত করা হয়েছে। মাকওয়ানা ডক্টর আম্বেদকরের উপর 9খানা বই লিখেছেন। দেখতে পাচ্ছ, এই মানুষটি হচ্ছেন মাকওয়ানা, কিশোর মাকওয়ানা। এছাড়াও তিনি বহু বই অনুবাদ এবং সম্পাদনাও করেছেন। তার বই দেশের বহু ভাষাতেও অনুদিত হয়েছে। তিনি এতটাই বিখ্যাত একজন মানুষ। ওকে, তাহলে কিশোর মাকওয়ানা সম্বন্ধে কিন্তু আমাদের
একটা ইন ডেপথ নলেজ রাখতে হবে, কারণ তিনি কিন্তু যথেষ্ট হাইলাইটেড হচ্ছেন এই পদে নিযুক্ত হওয়ার পর। তার এই পদে নিযুক্ত হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি যে তার কি কি কন্ট্রিবিউশন রয়েছে, সুতরাং তিনি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছেন আমাদের আপকামিং এক্সামের জন্য। তো ভালো করে তার সম্পর্কে কিন্তু জেনে রাখবে। আমি এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট বইয়ের নাম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, তো চলো এর পরের যে খবরটা রয়েছে আমরা সেখানে চলে যাই। পিএসসি এখন আমাদের একদম হট টপিকে রয়েছে। তো সেই পিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন কে না, একজন রিটায়ার প্রাপ্ত আইএএস অফিসার, তার নাম কি মহুয়া বন্দ্যোপাধ্যায়। ওকে, একজন রিটায়ার প্রাপ্ত আইএএস, তিনি হলেন মহুয়া বন্দ্যোপাধ্যায়, তিনি এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছেন। ওকে, তো এটা রয়েছে আমাদের একটা খবর, আপকামিং যে কোনো পিএসসি এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো, নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত করা হলো। জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু উভয়ই হচ্ছেন কে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। কারা কারা আবার বলছি নামটা দেখো, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। ওকে, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু এরা দুজনেই কিন্তু অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। তাদেরকে কি করা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ আমাদের দ্রৌপদী মুর্মু তিনি কি করেছেন না নির্বাচন কমিশনার বা ইসি হিসেবে নিয়োগ করেছেন। অর্থাৎ আমাদের যে তোমার নির্বাচন কমিশনার রয়েছে অর্থাৎ ইলেকশন কমিশন রয়েছে, সেই ইলেকশন কমিশনে টোটাল 3জন এরকম চেয়ারম্যান পদে থাকেন, ঠিক আছে। তো তার মধ্যে এই দুজন ব্যক্তিত্ব রয়েছেন, চেয়ারম্যান বলবো না, মানে ইসির দায়িত্বে থাকেন 3জন কর্মী, তার মধ্যে কিন্তু এই দুজন রয়েছেন। ওকে, এই সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। ওকে, ভারতের প্রধান নির্বাচন কমিশনারের নাম কি সেটাও ভালো করে জেনে রাখবে, রাজীব কুমার। এইটা ধরেও কিন্তু প্রশ্ন আসে যে আমাদের যিনি প্রধান চেয়ারম্যান পদে রয়েছেন, নির্বাচন কমিশনারের যিনি প্রধান রয়েছেন, চিফ রয়েছেন, তিনি কে, তার নাম রাজীব কুমার। এছাড়াও আরো 3জন থাকেন, সেই 3জনের মধ্যে কিন্তু হচ্ছেন দুজন নতুন নিযুক্ত হয়েছেন, জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। এইটা আমরা ভালো করে একটু মাথায় রেখে দেব। ওকে, চলে যাচ্ছি পরের খবরে। দেখো, তামিলনাড়ু আমাদের সবসময় কিন্তু কিছু না কিছু নতুন খবর নিয়েই আসছে প্রত্যেক মাসে। তো সেরকমই তামিলনাড়ুর একটা কল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনা করার জন্য নিঙ্গল নীলামা, ভালো করে লক্ষ্য করো এই প্রকল্পটার নাম নিঙ্গল নীলামা। ওকে, এই প্রকল্প চালু করা হয়েছে। তামিলনাড়ু সরকার নিঙ্গল নীলামা মানে কি, এটা একটা তো তামিল ভাষায় বলা যে নিঙ্গল নীলামা মানে কি, দেখো বাংলায় বলে দিয়েছি, আপনি ভালো আছেন, এটা হচ্ছে তার মানে, বাংলা মানে। ওকে, তো এই স্কিমটা চালু করেছে তামিলনাড়ু সরকার থেকে। নিঙ্গল নীলামাতে কি বলা হয়েছে, এই স্কিমের অধীনে লোকেরা তাদের সুযোগ সুবিধা সম্পর্কে, তাদের বক্তব্য সমস্ত কিছু কিন্তু এই মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, বিভাগীয় প্রধান অর্থাৎ রাজ্যের সব থেকে আপমোস্ট পজিশনে যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের সঙ্গে, বিভাগীয় সচিব, জেলা কালেক্টর, এদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবে। ওকে, এই তাদের সুবিধা স্তর সম্পর্কে অনুসন্ধান করতে পারবে, বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে কোনো বাধা যদি সম্মুখীন হয় এই সাধারণ মানুষেরা, সেই সমস্ত বাধা চিহ্নিত করতে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই সাধারণ বা কমন পিপল। ওকে, তাহলে তামিলনাড়ু সরকার থেকে নিঙ্গল নীলামা বলে একখানা প্রজেক্ট বা প্রকল্প বা স্কিম চালু করা হয়েছে, যে স্কিমের আন্ডারে কিন্তু সাধারণ মানুষ রাজ্যের সমস্ত উচ্চ পদস্থ পদে যারা রয়েছেন, যেমন মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, বিভাগীয় প্রধান, সচিব প্রধান, এদের সঙ্গে সরাসরি নিজেদের বিষয়ে কথা বলতে পারবেন। নিজেরা যদি কোনো স্কিমের থেকে বঞ্চিত হয়ে থাকেন, বাধাপ্রাপ্ত হন কিছুর জন্য, এই সমস্ত বিষয়ে ডিটেলে কিন্তু কনসাল্ট করতে পারবেন তারা এই উচ্চপদস্থ কর্মচারীদের সঙ্গে। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট স্কিম, প্রচন্ড ইম্পর্টেন্ট স্কিম, যেটা কিন্তু আমাদের তামিলনাড়ু সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে। দেখো,
তামিলনাড়ু সম্পর্কে আরো যে ইম্পর্টেন্ট নিউজগুলো আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে আমি সেগুলোও তোমাদের সামনে এনেছি। দেখো, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীকে, তিনি হলেন স্ট্যালিন। আমরা সকলেই জানি M.K. স্ট্যালিন, তিনি হলেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী। তামিলনাড়ু স্টেট সম্বন্ধে আর যে ইম্পর্টেন্ট নিউজগুলো রয়েছে, রাজধানী কি? চেন্নাই। রাজ্যপালের নাম কি? R.N. রবি। ওকে, তো এটা একটু আলাদা করে ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন হিসেবে নোট ডাউন করে রাখতে পারো। আর এই প্রজেক্টটা বা এই স্কিমটার নাম কিন্তু ভালো করে নোট ডাউন করো। এই দেখো, স্কিম নিয়ে কিন্তু একটা পোস্টার সুন্দরভাবে লঞ্চ করা হয়েছে। চলে যাচ্ছি আমাদের পরেরটায়। কি বলেছে দেখো, এটা আবার চলে এসেছি আমরা স্পোর্টস রিলেটেড নিউজে। স্পোর্টস রিলেটেড নিউজ দেখো, প্রত্যেক মাসে এরকম প্লেয়ার অফ দ্য মান্থ ডিক্লেয়ার করা হয় আইসিসির তরফ থেকে। তো এই মাসে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2024 কে হয়ে গেছেন দেখো, ইয়াশবি জয়সওয়াল। ওকে, তাহলে ফেব্রুয়ারি মাসের যে মান্থ অফ দ্য প্লেয়ার হয়ে গেছেন মেন্স টিমের তরফ থেকে, তিনি কে হয়েছেন? ইয়াশবি জয়সওয়াল। ঠিক আছে, তিনি একজন ইন্ডিয়ান প্লেয়ার, আমরা দেখতেই পাচ্ছি। জয়সওয়াল ঘরের মাঠে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে একদম শীর্ষ ফর্মে রয়েছিলেন এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভাইজ্যাকে খেলা হয়েছিল, সেখানে 219 রান করেছিলেন। তরুণ ভারতীয় ওপেনার ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটা রেকর্ড গড়েছেন এবং তার রাজকোট খেলার সময় টেস্ট ইনিংসে 12 সর্বাধিক ছক্কার দীর্ঘস্থায়ী টেস্ট রেকর্ডের সম্মান করেন। অর্থাৎ তিনি কিন্তু উল্লেখযোগ্য একটা কি বলবো মার্ক রেখে গেছেন এই টেস্ট সিরিজে, এবং তিনি সর্বাধিক 6 ছক্কা মেরেছেন, সর্বাধিক রান করেছেন। এই সমস্ত কিছুর জন্য তাকে কিন্তু ফেব্রুয়ারি মাসে প্লেয়ার অফ দ্য মান্থ করা হয়েছে আইসিসির তরফ থেকে। নামটা মনে রাখবো আমরা, ইয়াশবি জয়সওয়াল। তো এরকম ভাবে প্রত্যেক মাসে মাসে কিন্তু বের হয়। তো আমরা যে মাসে আমাদের পরীক্ষা রয়েছে তার 1 মাস অন্তত 1-2 মাস আগের যে সমস্ত প্লেয়ার অফ দ্য মান্থ মেন্স টিমের তরফ থেকে এবং উইমেন্স টিমের তরফ থেকে দুটো থেকেই হচ্ছেন, তাদের নামগুলো একটু মাথায় রেখে দেবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আইসিসি মেন্সের তরফ থেকে ইয়াশবি জয়সওয়াল কিন্তু ফেব্রুয়ারি মাসে হয়ে গেছেন প্লেয়ার অফ দ্য মান্থ। আর মহিলাদের তরফ থেকে কে হয়েছেন আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ কে হয়েছেন ফেব্রুয়ারিতে? দেখো, অ্যানাবেল সুদারল্যান্ড। ওকে, অ্যানাবেল সুদারল্যান্ড, তিনি কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার, ওটা আমাদের ছিল ইন্ডিয়ান প্লেয়ার। আর ইনি হয়ে যাচ্ছেন, অ্যানাবেল সুদারল্যান্ড হচ্ছেন অস্ট্রেলিয়ার প্লেয়ার। তিনি 229 রান করেছেন এবং 2024 সালের ফেব্রুয়ারিতে 4টে ম্যাচে 7 উইকেট তিনি কিন্তু দাবি করেছেন, মানে 7 উইকেট তিনি নিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার। ঠিক আছে, আপকামিং জেনারেশনের জন্য। দেখো, অ্যানাবেল সুদারল্যান্ড। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে নিউজ সেখানে। দেখো, দিল্লি গ্রামোদয় অভিযান, এটা আবার একটা প্রকল্প বা তোমার স্কিম ঘিরে প্রশ্ন বা স্কিম ঘিরে আপডেট। দেখো, দিল্লি গ্রামোদয় অভিযান প্রকল্প, এটার উদ্বোধন করলেন কে? আমাদের অমিত শাহ। ওকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখো কি বলেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি গ্রামোদয় অভিযানের অধীনে 41টি গ্রামে পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি, পিএনজির ফুল ফর্মটা কিন্তু ভালো করে মাথায় রেখো। পিএনজি যে গ্যাস রয়েছে আমরা যেটা ইউজ করে থাকি রান্নার কাজে, সেই গ্যাস, পাইপড ন্যাচারাল গ্যাস, সেই গ্যাসের সুবিধা প্রদান করলেন 41খানা গ্রামে। ওকে, আর কি করেছেন? 178টা গ্রামে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। অর্থাৎ গ্রামগুলোকে তিনি কিন্তু আপডেটেড করছেন, 41টা গ্রামের রান্নার গ্যাসের ব্যবস্থা করে দিয়েছেন, প্লাস 178টা গ্রামে বিভিন্ন উন্নয়নের প্রকল্প চালু করেছেন। আর কি, দিল্লির গ্রামীণ এলাকায় পরিকাঠামো এবং জীবনযাত্রার মান উন্নত করাই হচ্ছে এই প্রকল্পের লক্ষ্য। তাহলে এই প্রকল্প মানে দিল্লি গ্রামোদয় অভিযান, এই প্রকল্পের লক্ষ্য কিন্তু হয়ে যাচ্ছে তোমার
অমিত শাহের লক্ষ্য বা অমিত শাহ প্রকল্পটা চালু করেছেন। তো এই প্রকল্পের লক্ষ্য কি হয়ে যাচ্ছে, ন্যাচারাল গ্যাস যেটা আমাদের রয়েছে পাইপড ন্যাচারাল গ্যাস পিএনজি সেটাকে চালু করা, এছাড়াও আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করা। হতে পারে সেটা সড়ক পথের জন্য, হতে পারে এডুকেশন সিস্টেম, হতে পারে খাবার দাবার, এই সমস্ত কিছুতে কিন্তু জলের সরবরাহ, এই সমস্ত ব্যাপারেই কিন্তু একটা আপডেট রাখা হবে, একটা আপগ্রেডেশন আনা হবে গ্রামগুলোতে। ওকে, দিল্লির গ্রামগুলোতে এটাই কিন্তু এই স্কিমের মেন লক্ষ্য। চলো চলে যাই পরের খবরে। পরের খবর দেখো কি বলেছে, ইম্ফলের মণিপুর স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট সোসাইটির প্যালেস অডিটোরিয়ামে 5 দিন ব্যাপী নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এটা কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল বা NEIFF 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে, ইম্ফলের মানে মণিপুরের ইম্ফলে অনুষ্ঠিত হয়েছে। তো এইভাবে টুকরো টুকরো ভাবে মনে রাখো, কি NEIFF 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে, মণিপুরে অনুষ্ঠিত হয়েছে। কত দিন ধরে অনুষ্ঠিত হয়েছে, 5 দিন ধরে, 5 days। ওকে, আর কি দেখো, পুরস্কার বিতরণ করা হয়েছে, কে কি পুরস্কার পেয়েছে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। ডোমিনিক সাংমা পরিচালিত গারো ফিল্ম বা গারো উপজাতি রয়েছে না যে ট্রাইব, সেই গারো ফিল্ম তাদের একটা সিনেমা রয়েছে মেঘালয় র্যাপচার। ওকে, এই উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। তাহলে মেঘালয়তে রয়েছে আমাদের এই গারো সম্প্রদায়, এবং এটা কিন্তু সেই জায়গারই একটা সিনেমা যেটার নাম হলো র্যাপচার। ওকে, সেই র্যাপচার সিনেমা কিন্তু শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়ে গেছে। ওকে, তাহলে শ্রেষ্ঠ চলচ্চিত্র র্যাপচার, ভালো করে এটা পড়ো। ওকে, আর কি, শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছে মণিপুরি চলচ্চিত্র জোসেফস সন এর তরফ থেকে হাওবাম পবন কুমার। ওকে, তিনি হয়ে গেছেন শ্রেষ্ঠ পরিচালক, আর তোমার র্যাপচার হয়ে গেছে শ্রেষ্ঠ চলচ্চিত্র। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখো। হাওবাম পবন কুমার তিনি কোন সিনেমার জন্য পেয়েছেন, জোসেফ সনের জন্য তিনি কিন্তু শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন। ওকে, চলে যাচ্ছি পরেরটায়। দেখো অন্য যে পুরস্কারগুলো তিনি মানে এখানে দেওয়া হয়েছে বা জেতা হয়েছে সেগুলো দেখো, সেরা চিত্রনাট্য যে জিতেছে একটা অসমীয়া ভাষার সিনেমা, দেখো নেলিয়ার কথা। ঠিক আছে, নেলিয়ার কথা, এই সিনেমাটা কিন্তু শ্রেষ্ঠ, এই সিনেমার যিনি স্ক্রিপ্ট রাইটার বা চিত্রনাট্য দিয়েছেন যিনি, ঠিক আছে, তিনি হলেন পার্থজিৎ বড়ুয়া, তিনি জিতে গেছেন। ওকে, সেরা চিত্রনাট্য হয়ে গেছেন। সেরা সিনেমাটোগ্রাফি এটাই কে জিতেছে, বিফোর স্প্রিং এর জন্য জয়ন্ত সেতু মাথাবান, তিনিও অসমীয়া। ওকে, জয়ন্ত সেতু মাথাবান কিন্তু সেরা সিনেমাটোগ্রাফার হয়েছেন। আর কি, সেরা সম্পাদনা সমর্পণ অসমীয়া ভাষায় কুলদীপ বড়ুয়া কিন্তু জিতে গেছে। ওকে, তাহলে এই নামগুলো একটু ভালো করে মাথায় রাখবো। সেরা চিত্রনাট্য কোনটা হয়েছে, নেলিয়ার কথা। নেলিয়ার কথা সেরা চিত্রনাট্যের যিনি লেখক মানে স্ক্রিপ্ট রাইট করেছেন যিনি, তিনি হলেন পার্থজিৎ বড়ুয়া। সেরা সিনেমাটোগ্রাফি বিফোর স্প্রিং, সেটা যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন তার নাম জয়ন্ত সেতু মাথাবন, এবং সেরা সম্পাদনা যিনি করেছেন, ওকে, সমর্পণ সিনেমা, তার জন্য যেতে গেছেন কুলদীপ বড়ুয়া। ওকে, তাহলে এইগুলো আমরা একটুখানি মাথায় রেখে দেব পড়ার সময়। ওকে, চলে যাচ্ছি আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, ভালো করে এরপর স্লাইডগুলো কিন্তু লক্ষ্য করো, কারণ অস্কার কিন্তু একটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে সমস্ত এক্সামের জন্যই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং অস্কার যখন ডিক্লেয়ার হয়ে গেছে, অস্কারের খবরাখবর কিন্তু আমাদের কমপ্লিট ভাবে রাখতে হবে, এবং অস্কার নিয়ে আমি ফুল একটা তোমাদের কাছে এনেছি সমস্ত ইনফরমেশন, অস্কার ফুল লিস্ট, আমরা সমস্ত কিছু জেনে নেব এক এক করে। দেখো এই বছর যে যত এডিশনের অস্কার হয়েছে সেটা হলো 96তম অস্কারের আয়োজন করা হয়েছিল। অস্কারকে আমরা আরেক নামে চিনে থাকি, কি নাম,
একাডেমি অ্যাওয়ার্ড, বোঝা গেল? তাহলে অস্কারের আরেক নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। এবং 2024-এ যে অস্কার আয়োজন করা হয়েছিল, অর্থাৎ যে যততম এডিশন, সেটা হলো 96th, বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসছি অস্কারে যে ফুল লিস্ট রয়েছে সেখানে। ওকে, তো বেস্ট পিকচার হয়ে গেছে ওপেনহাইমার, হয়তো তোমরা সকলেই দেখেছো। বেস্ট পিকচার হয়ে গেছে ওপেনহাইমার। ওপেনহাইমার বেস্ট পিকচার জিতেছে। বেস্ট অ্যাক্টরেও কিন্তু সিলিয়ান মার্ফি হয়ে গেছেন বেস্ট অ্যাক্টর ওপেনহাইমার সিনেমার জন্যই। বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল, সেখানে রবার্ট ডাউনি তিনি কিন্তু ওপেনহাইমারের জন্যই জিতে গেছেন। বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন, দেখো এইটা অন্য সিনেমা, পুয়ার থিংস এর জন্য এমা স্টোন। ওকে, এমা স্টোন পুয়ার থিংস এর জন্য বেস্ট অ্যাক্ট্রেস জিতেছেন। এবার বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল, সেখানে কে জিতেছে? ডাভাইন জয় র্যান্ডলফ, তিনি দেখো দ্য হোল্ড ওভার্স এই সিনেমার জন্য জিতে গেছেন। তাহলে আমি এখানে যে ক্যাটাগরিতে জিতেছে সেগুলো রেখেছি, যে সিনেমা জন্য যদি কেউ জিতে থাকেন তার নাম এবং কোন সিনেমার জন্য সেটাও লিখে রেখেছি। ওকে, তো তোমাদের কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে যে কে জিতেছেন, সিম্পল ভাবে আসতে পারে যে এই বেস্ট অ্যাক্টর কে হয়েছেন বা বেস্ট সাপোর্টিং রোলে অ্যাক্ট্রেস কে হয়েছেন, এরকম টাইপের কিন্তু ফ্ল্যাট কোয়েশ্চেন আসতে পারে। আবার যদি মনে করে যে একটু ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হবে, তখন কিন্তু তোমাদের এই সিনেমাগুলো ধরে প্রশ্ন আসতে পারে যে এই ধরে নাও এমা স্টোন বেস্ট অ্যাক্ট্রেসের রোল এইখানে তিনি জিতে গেছেন, বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে যিনি অস্কার জিতেছেন। তো কোন সিনেমার জন্য জিতেছেন বলে 4টে সিনেমার নাম দিয়ে দিল। এবার সেখানে ওপেনহাইমারটা কিন্তু থাকবেই, কারণ ওপেনহাইমার এতগুলো পুরস্কার জিতেছে না, তো ওপেনহাইমার বেস্ট পিকচারের অ্যাওয়ার্ডও জিতে গেছে, তো ওপেনহাইমার কিন্তু থাকবে। তো আমরা কিন্তু ভুল করলে চলবে না, আমরা জানবো যে তিনি কিন্তু পুয়ার থিংসের জন্য জিতেছেন। ঠিক আছে, তো এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল রেখে আমাদের পড়তে হবে, কিছুই না বারবার লিস্টগুলো ধরে পড়বে, জাস্ট মুখস্থ করার জোর করে চেষ্টা করবে না, মনে রাখতে পারবে না। ওকে, তো আমি বারবার একটাই কথা বলি, যখনই এই ধরনের লিস্ট পড়বে, বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস বলো বা এরম টাইপের পুরস্কার ছাড়াও অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রেও এই ধরনের যে লিস্ট ধরে পড়া যখনই পড়বে, একটু মনোযোগ দিয়ে ভালো করে লিস্টটা জাস্ট দেখবে চোখ দিয়ে। ঠিক আছে, পড়বে এবং চোখ দিয়ে দেখবে। জোর করে যদি মাথায় ঢোকানোর চেষ্টা করা যায় বা জোর করে যদি পড়ার মুখস্থ করার চেষ্টা করা যায়, কোনোভাবেই মনে থাকবে না, পরীক্ষার হলে গুলোবে। ওকে, চলে যাচ্ছে আমাদের পরে, লিস্ট কিন্তু এখনো শেষ হয়নি। দেখো বেস্ট ডিরেকশন কি হয়ে গেছে? ওপেনহাইমারে ক্রিস্টোফার নোলান, আমরা সকলেই চিনে গেছি তাকে, তিনি কিন্তু ওপেনহাইমারের বেস্ট ডিরেক্টর হয়ে গেছেন। ওকে, বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম দেখো দ্য বয় অ্যান্ড দ্য হেরন, এটা মনে রেখো। বেস্ট অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, এটা মনে রাখতেও পারো, মানে খুব ইম্পর্টেন্ট নয়। বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে অ্যানাটমি অফ আ ফল, এটাও পুরো বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে কিন্তু আসে। বেস্ট ডকুমেন্টারি ফিচার ফিল্ম পড়বে 20 Days in Mariupol। ওকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, চলে যাচ্ছি পরেরটায়। দেখো বেস্ট ডকুমেন্টারি শর্ট ফিল্ম দ্য লাস্ট রিপেয়ার শপ, ওকে ইম্পর্টেন্ট পুরো। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, ওকে দ্য জোন অফ ইন্টারেস্ট, ঠিক আছে। বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম ওয়ার ইজ ওভার ইন্সপায়ার্ড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো, এটাও পড়ো। ঠিক আছে, বেস্ট সাউন্ড কে হয়ে গেছে দ্য জোন অফ ইন্টারেস্ট থেকে কিন্তু বেস্ট সাউন্ডের অ্যাওয়ার্ড জিতে গেছে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের টোটাল অস্কার নিয়ে যা যাবতীয় ইম্পর্টেন্ট ক্যাটাগরি। এখানে যে ক্যাটাগরি এনেছি তা ছাড়াও আরো অনেক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে, সেইগুলো আমি সব কটা আনিনি, তার কারণ মেন যে ক্যাটাগরি থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে সেই ক্যাটাগরিগুলোকেই কিন্তু আমি এখানে হাইলাইট করেছি এবং সেখান থেকে কি কি পুরস্কার কারা কারা জিতেছে আমরা কিন্তু সেইগুলোই দেখে নিয়েছি। ওকে, চলে যাই আমাদের পরের যে নিউজ সেখানে। তো দেখো আমরা এরপর যে নিউজে এসেছি,
Nita Ambani receives humanitarian award at Miss World finale. Humanitarian award হয় একটা যেখানে কিন্তু সোশ্যাল ওয়ার্কের জন্য বা বিভিন্ন রকমের এরকম সোশ্যাল মানে সামাজিক ভালো ভালো কাজ, জনহিতকর কাজ করার জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। তো নিতা আম্বানি এই বছর এরকম অ্যাওয়ার্ডটা জিতে গেছে, হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। কি বলা হয়েছে দেখো, নিতা আম্বানি অ্যাকচুয়ালি কি, তিনি রিলায়েন্স কোম্পানির ফাউন্ডেশন চেয়ারপারসন এবং প্রতিষ্ঠাতা। 71তম মিস ওয়ার্ল্ডের আয়োজন করা হয়েছিল, 71তম মিস ওয়ার্ল্ড হয়েছে এবছর। সেখানে মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালেতে মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন থেকে তিনি মানবিক পুরস্কার বা হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড জিতে গেছেন। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। দাতব্য এবং জনহিতকর কাজে ব্যাপক অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। তাহলে বর্তমানে আম্বানি ফ্যামিলি কিন্তু আমাদের নিউজে রয়েছে। আমরা সকলেই জানি আনন্ত আম্বানির বিয়ের জন্য এই আম্বানি ফ্যামিলি কিন্তু এখন নিউজে রয়েছে। তাই নিতা আম্বানির এই নিউজটা আমি এনেছি তোমাদের জন্য, কারণ এই নিউজে কিন্তু নিতা আম্বানি রিসিভস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা চলে এসছে, কারণ নিতা আম্বানিকে ঘিরে কিন্তু প্রশ্ন আসতেই পারে। ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে খবর সেখানে। ভারত চিপ ডিজাইন ম্যানুফ্যাকচারিং, এটা আবার একটা টেকনোলজি বিষয়ক একটা বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ভারত সম্প্রতি সি ড্যাক তিরুবনন্তপুরমে তার প্রথম ফিউচার ল্যাব সেন্টার উদ্বোধন করেছে। সেন্টার ফর সেমিকন্ডাক্টর চিপস অ্যান্ড সিস্টেম ফর স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক্স পরবর্তী প্রজন্মের চিপ ডিজাইন ম্যানুফ্যাকচারিং গবেষণার জন্য এই সেন্টারটা কিন্তু খোলা হয়েছে, ঠিক আছে। ইকোসিস্টেমকে অনুঘটক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে। অর্থাৎ এখানে কিন্তু শুধু টেকনোলজির উপর ফোকাস করা হয়নি, এখানে কিন্তু আমাদের ইকোসিস্টেমের উপরেও অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টের উপরেও কিন্তু ফোকাস করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট জায়গা। উদ্বোধনের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স, আইটি, দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা এবং জলশক্তির প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ওকে, তো রাজীব চন্দ্রশেখর কিন্তু এই উদ্বোধনটি করেছেন। চিপ ডিজাইন ম্যানুফ্যাকচারিং এবং গবেষণার উন্নয়ন কেন্দ্র কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখো, আমাদের কোথায় উদ্বোধন করা হয়েছে, তিরুবনন্তপুরমে। ওকে, তাহলে আমাদের সি-ড্যাক তিরুবনন্তপুরমে তার প্রথম এরকম ফিউচার ল্যাবসের উদ্বোধন করা হয়েছে। আমাদের এটাই প্রশ্ন আসবে। আর এই যে ডিটেলটা তোমাদের দিয়েছি এটা জাস্ট তোমাদের নলেজ বাড়ানোর জন্য, আর প্রশ্ন শুধু এটাই আসবে কোথায় উদ্বোধন করা হয়েছে, জাস্ট এটুকু। ওকে, দ্যাটস ইট। চলে যাচ্ছে আমাদের পরের খবরে। দেখো, বিদর্ভকে হারিয়ে মুম্বাই 2024 রঞ্জি ট্রফি জিতে গেছে। ইম্পর্টেন্ট, রঞ্জি ট্রফি ঘিরে কিন্তু প্রশ্ন আসে। 2024 রঞ্জি ট্রফি কে জিতে গেছে? মুম্বাই জিতে গেছে। ওকে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদর্ভকে 169 রানে হারিয়ে 2024 সালের রঞ্জি ট্রফি জিতে গেছে কে? মুম্বাই। এটা ছিল তাদের 42তম রঞ্জি ট্রফি শিরোপা, অর্থাৎ 42 বারের জন্য কিন্তু মুম্বাই রঞ্জি ট্রফি জিতে গেছে, যা ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তাদের আধিপত্য প্রদর্শন করে। আনুশ কোতিয়ান, ঠিক আছে, তানুশ কোতিয়ান প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেছেন। আর মুশির খান, তিনি ফাইনালে অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে ম্যাচ সেরা বা যেটা বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ যেটা হয় আর কি, তো সেটা পুরস্কার দেয়া হয়েছে। ওকে, তাহলে এই ছিল। তাহলে তানুশ কোতিয়ান প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছে কে? মুশির খান। ওকে, তো এইটুকু আমরা মাথায় রাখবো। রঞ্জি ট্রফি জিতেছে কে 2024-এ? মুম্বাই জিতে গেছে। কাকে হারিয়ে জিতে গেছে? বিদর্ভকে হারিয়ে জিতে গেছে। এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এবং এটা 42তম রঞ্জি ট্রফি শিরোপা তাদের। আর কি, এখানে যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে তানুশ কোতিয়ান এবং মুশির খান হয়ে গেছেন ম্যাচের সেরা। ওকে, চলে যাই পরেরটায়। দেখো, আইএনবি এর যে মন্ত্রী, ওকে, অনুরাগ ঠাকুর, তিনি বিশাল পান্ডের লেখা ইসরায়েল ওয়ার ডায়েরি, ভীষণ ইম্পর্টেন্ট, বুকস অ্যান্ড অথর থেকে। ওকে, বুকস অ্যান্ড অথর থেকে কিন্তু এই টপিকটা রয়েছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা, ভালো করে দেখো। আইএনবি এর যে মন্ত্রী রয়েছেন অনুরাগ ঠাকুর, তিনি বিশাল পান্ডের একটা বই রয়েছে ইসরায়েল ওয়ার
ডায়েরি, সেইখানে এই বইটি তিনি কিন্তু প্রকাশ করেছেন। মিস্টার ঠাকুর আরো হাইলাইট করছেন যে এই বইটা ইসরায়েল হামাস যুদ্ধকে ফোকাস করেছে। ইসরায়েল হামাস যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন, যাবতীয় ইতিহাস এই বইটাতে কিন্তু লেখা রয়েছে, সম্পর্কে মানুষকে একটা অন্তর্দৃষ্টি দিচ্ছে। তিনি বলেন এটি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের বিশদ বিবরণ দেবে। ওকে, তো এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নিউজ, ভালো করে পড়ো। বইটার নাম মাথায় রেখো, ইসরায়েল ওয়ার ডায়েরি। কার লেখা? বিশাল পান্ডের লেখা। ঠিক আছে, এখানে কি বর্ণিত আছে? ইসরায়েল হামাস যুদ্ধ বর্ণিত আছে, যেটা সম্পর্কে কিন্তু মানুষকে একটা অন্তর্দৃষ্টি দেওয়া বা মানুষকে একটা সচেতন করা বা মানুষকে জানানো, ঠিক আছে, এই সমস্ত বিষয়টা এখানে রয়েছে। চলে যাচ্ছে আমাদের পরের খবরে। দেখো কি বলেছে, পর্যটনের জন্য কাশ্মীরে জমি কেনার জন্য প্রথম রাজ্য হয়ে উঠেছে মহারাষ্ট্র। জম্মু কাশ্মীরে জমি কেনার জন্য প্রথম রাষ্ট্র হয়ে গেছে কি? মহারাষ্ট্র। কিসের জন্য? ট্রাভেল বা তোমার পর্যটনের জন্য। ঠিক আছে, জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে 2.5 একর জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মহারাষ্ট্র। জম্মু কাশ্মীরে জমি কেনার প্রথম রাজ্য হয়ে গেছে মহারাষ্ট্র। জম্মু কাশ্মীরে আসা পর্যটকদের জন্য মহারাষ্ট্রের সিন্ধে সরকার এই জমিতে একটা গেস্ট হাউস তৈরি করেছে, একটা রাজ্য ভবন তৈরি করেছে। রাজ্য ভবনটি কত কোটি টাকা বিনিময়ে তৈরি হবে তার একটা ইনফরমেশন দিয়েছে। মহারাষ্ট্র ভবন জম্মু কাশ্মীর ভ্রমণকারী রাজ্যের পর্যটক এবং কর্মকর্তাদের আবাসন এবং অন্যান্য সুবিধা প্রদান করবে। এটাই হয়ে গেছে মেন লক্ষ্য, যে জম্মু কাশ্মীর যারা ঘুরতে আসবে সেই সমস্ত মানুষদেরকে যাতে একটা বেস্ট আতিথেয়তা দেওয়া যায়, তার জন্যই কিন্তু তাদের থাকা, খাওয়া, আবাসন এবং অন্যান্য সুবিধা এই সমস্ত কিছু প্রদান করবে বলেই কিন্তু মহারাষ্ট্র এই উদ্যোগটা নিয়েছে। ঠিক আছে, এবং এটা উপত্যকায় প্রথম রাষ্ট্রীয় ভবন হিসেবে কিন্তু চিহ্নিত হবে। ওখানে যে ভবনটা তৈরি করা হবে, দেখতে পাচ্ছ তোমরা, এরকম একটা ভবন তৈরি করা হবে যেখানে কিন্তু পর্যটকরা এসে থাকতে পারবেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও সেখানে তারা অ্যাভেল করতে পারবেন। এই জন্য মহারাষ্ট্র সরকার থেকে জম্মু কাশ্মীরের জন্য এই অবদানটা করা হচ্ছে। ঠিক আছে, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউজ। এই লাইনটা ভালো করে মাথায় রেখো যে জম্মু কাশ্মীরের জমি কেনার জন্য প্রথম রাজ্য হয়ে গেছে মহারাষ্ট্র। ঠিক আছে, চলে যাই পরের খবরে। দেখো কি বলেছে, বিশ্ব মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা প্রত্যেক বছর প্রকাশ করা হয়। প্রত্যেক বছর তখনই প্রকাশ করা হয় আগের বছরের রিপোর্ট অনুযায়ী, মানে আগের বছরে কি ঘটেছে বা কেমন কি হয়েছে। দেখো এখানে পয়েন্ট দিয়েছে, এডুকেশন, হেলথ এবং পার ক্যাপিটা, এই 3টে বিষয়ের ওপরে যা রিপোর্ট হয় সেইটার ওপর কিন্তু তার পরের বছরে মানে নেক্সট ইয়ার, ওকে, গত বছরের হিসাব থেকে যা ডেটা আসে সেটা পরের বছর পাবলিশ করা হয়, এরকমই করা হয় জিনিসটা। ঠিক আছে, তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইভাবেই প্রকাশিত হয়। এডুকেশন, হেলথ এবং পার ক্যাপিটা এই 3টে বিষয়ের ওপরেই কিন্তু ডিপেন্ড করে। এটা ইকোনমিক্সের একটা বিশাল পার্ট। এতটা পার্ট তোমাদের জানতে হবে না, শুধু তোমরা র্যাঙ্কিং এ ইন্ডিয়ার যে পজিশনটা রয়েছে বা ভারতের যে পজিশন রয়েছে সেইটা জেনে নাও। দেখো কি বলেছে, 13ই মার্চ এই ইন্ডেক্সটা কিন্তু প্রকাশিত হয় এবং সেখানে ভারত 134তম স্থানে রয়েছে। ঠিক আছে, গ্লোবাল হিউম্যান ইন্ডেক্স, এই ইউএনডিপি থেকে এটা প্রকাশ করা হয়। এটা মাথায় রেখো, কারা প্রকাশ করে এটা ইম্পর্টেন্ট। ইউএনডিপি থেকে প্রকাশ করা হয়। ঠিক আছে, কবে প্রকাশ করা হয় সেটা ইম্পর্টেন্ট, সেটা হয়ে যাচ্ছে 13 মার্চ প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আর ইন্ডিয়ার যে র্যাঙ্ক রয়েছে, ইন্ডিয়াজ র্যাঙ্ক 134, বোঝা গেল। আর কি, 2021 সালে ভারত 135তম স্থানে ছিল আর 2022-এ এটি 134-এ উঠে এসেছে। 2022 সালে মোট 193টি দেশ আর 2021-এ 191টি দেশের উপরে এটা ক্যালকুলেট করা হয়েছিল। তো সেখানে 193টা দেশের মধ্যে যেটা রিসেন্ট রিপোর্ট, সেখানে ভারতের স্থান কত রয়েছে? 134। ঠিক আছে, তো এটা গেছে আমাদের রিসেন্ট রিপোর্ট। ওকে, তো আর কি কি বিষয়ের উপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স নির্ভর করে সেটা থেকেও প্রশ্ন আসে। এডুকেশন, হেলথ আর পার ক্যাপিটা, এই 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে। আর
যারা প্রকাশ করে সেটা থেকেও প্রশ্ন আসে যে কারা এই ইন্ডেক্সটার প্রকাশ করে, তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ইউএনডিপি। ওকে, এতদূর ক্লিয়ার? চলে যাচ্ছি আমাদের পরের খবরে। দেখো, ভারত শক্তি নামে একটা অনুশীলন বা এক্সারসাইজ যেটা আমি বলছি, সেইটা ফায়ারিং এক্সারসাইজ বা ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাজস্থানের পোখরানে অনুষ্ঠিত হয়েছে। এটা একটা আত্মনির্ভরতার ত্রিবেণী বলা যেতে পারে, আত্মবিশ্বাস এবং গৌরবের সাক্ষী হয়ে উঠেছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটা সেলফ কনফিডেন্স গ্রো করেছে। ওকে, তাহলে এটা একটা ফায়ারিং অনুশীলন। কোথায় ঘটেছে? রাজস্থানের পোখরানে, এবং অনুশীলনটির নাম কি? ভারত শক্তি। এই দুটো জিনিস ভালো করে মাথায় রেখে দাও, এটা একটা ফায়ারিং অনুশীলন। চলে যাচ্ছে পরের খবর। দেখো কি বলেছে, অসামান্য মহিলা মিডিয়া ব্যক্তিত্বের জন্য আউটস্ট্যান্ডিং ওমেন মিডিয়া পার্সন অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়। এটা কিন্তু ঘোষণা করা হয় প্রত্যেক বছর, আউটস্ট্যান্ডিং ওমেন মিডিয়া পার্সন অফ দ্য ইয়ার। এই বছর যিনি জিতে গেছেন, বা এটাকে বলা হয় চামেলি দেবী জৈন পুরস্কার 2024, গ্রীষ্মা কুথর এবং ঋতিকা চোপড়া। গ্রীষ্মা কুথর এবং ঋতিকা চোপড়া, ওকে, এই হচ্ছেন দুই ব্যক্তি যারা কিন্তু যৌথভাবে এই পুরস্কারটার উইনার হয়েছেন। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে মাথায় রেখো, অসামান্য মহিলা মিডিয়া ব্যক্তিত্ব, এটার উপর বেস করে কিন্তু এই পুরস্কারটা দেয়া হয়ে থাকে, যে আউটস্ট্যান্ডিং ওমেন মিডিয়া পার্সন। ওকে, তো সেটার জন্যই দেয়া হয়ে থাকে কি পুরস্কার? চামেলি দেবী জৈন পুরস্কার 2024। কারা পেয়ে গেছেন? গ্রীষ্মা কুথর এবং ঋতিকা চোপড়া। ওকে, চলে যাচ্ছি পরেরটায়। দেখো, দেশের প্রথম এলএনজি চালিত বাসের উদ্বোধন করা হয়েছে। কে করেছে? মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ওকে, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ভারতের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এইটার চালিত একটা বাসের উদ্বোধন করেছে, যা মহারাষ্ট্র সরকার সড়ক পরিবহন কর্পোরেশন দ্বারা চালিত হবে। বাসগুলোকে ডিজেল থেকে এলএনজিতে রূপান্তরিত করা হয়েছে। বাস কিসে চলে? ডিজেলে চলে, তো সেই ডিজেল থেকে এবার এলএনজিতে রূপান্তরিত করার চেষ্টা করা হচ্ছে, যেখানে দূষণ 10% কম হবে। ওকে, তাহলে মানে একটা বাস থেকে যদি 10% দূষণ কম হয়, তাহলে এরকম কতগুলো বাস চলছে? 100টা বাস যদি ধরি, তাহলে কত পরিমাণ দূষণ আমাদের কমে যাচ্ছে দেখো। তো সেই কারণে কিন্তু এই উল্লেখযোগ্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই উল্লেখযোগ্য কিন্তু একটা খরচও ঘটেছে। ঠিক আছে, তো এই দুটো দেখো, খরচটাকে তো আমাদের মাথায় রাখতেই হবে। এবার খরচের কথা ভেবে যদি আমরা আমাদের পরিবেশকে ভুলে যাই, তাহলে তো হবে না। আমরাই আমাদের পরিবেশকে এতটা কি বলবো, ডিপ্রেশনের দিকে নিয়ে গেছি, এতটা খারাপ পজিশনের দিকে নিয়ে গেছি। তো এখন আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের পরিবেশের শরীর খারাপ করেছে, তো তার জন্য তো আমাদের চিকিৎসা করাতেই হবে। চিকিৎসার জন্য যত টাকা খরচ করতে হয় সেটাও আমাদের করতে হবে। তো ডিজেল থেকে আমরা সেই কারণে এখন এলএনজিতে শিফট করছি। এলএনজিতে দূষণ আমাদের কমবে। ওকে, তাহলে এমএসআরটিসি বাসগুলো এলএনজিতে রূপান্তরের জন্য এমএস কিংস গ্যাসের সাথে একটা মৌ স্বাক্ষর করেছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা স্বাক্ষর করেছে, এটা ব্যবহার এবং সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এমএসআরটিসি এই বাসগুলো এলএনজিতে রূপান্তরিত হচ্ছে, এমএস কিংস গ্যাস যে রয়েছে তার সঙ্গে একটা মেমোরান্ডাম সাইন করা হয়েছে। দ্যাটস ইট, এইটুকু মাথায় রেখো। দেখো, হরদীপ সিং পুরী ইন্ডিয়ান অয়েলের ইথানল 100 এই জ্বালানি চালু করেছে। এটাও ইম্পর্টেন্ট, এটাতেও কিন্তু আমাদের পেট্রোলের খরচ কমবে। দেখো, ইথানল 100 পেট্রোলের জন্য একটা পরিষ্কার এবং সবুজ বিকল্প। একই ব্যাপার, আমাদের সেই পরিবেশের বাঁচানোর জন্যই, পরিবেশকে ভালো করার জন্যই এইরকম যে যত এরকম গ্রিন প্রকল্প বা গ্রিন বাস এই ধরনের যা কিছু আসবে, সব কিছু মাথায় রাখবে কিন্তু আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য এই প্রকল্পগুলোকে আনা হচ্ছে। এখানেও সেম ইথানল 100 এই যে এটা আনা হয়েছে, এটাও কিন্তু পেট্রোলের জন্য একটা
পরিষ্কার এবং সবুজ বিকল্প হিসেবে আনা হয়েছে। গ্রিন হাউস গ্যাস এবং দূষণকারীর উল্লেখযোগ্য কম নির্গমনের গর্ব করে। এই বৈশিষ্ট্যটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার এবং সম্প্রদায় জুড়ে বায়ুর যে গুণমান সেটা উন্নত করার প্রচেষ্টার সাথে সারিবদ্ধ। দেখতেই পাচ্ছ হরদীপ সিং পুরী কিন্তু এটার উদ্বোধন করছেন। ইথানল 100, এটা পেট্রোলের সাবস্টিটিউট, মাথায় রেখো। ওকে, তো এই গেল টোটাল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক। ওকে, তো আমরা মোটামুটি আজকে কিন্তু 16 থেকে 20 সরি আমাদের 15 থেকে 14 থেকে 20 এই তারিখের যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এবং এরপরে প্রত্যেক সপ্তাহে কিন্তু এরকম কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তোমাদের সামনে। সেগুলো তোমরা পড়ো, শোনো, ভিডিওটাকে ভালো করে লক্ষ্য করো। একাডেমিক বোর্ড নিয়ে আলোচনা করা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু টপিক কিন্তু আজকে কভার করা হয়েছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকটা ভালো করে পড়ো, নিজেদের মতো করে নোট তৈরি করো, পড়াশোনা করো ভালো করে। সামনে আরো এক্সাম রয়েছে, ফুড এসআই তো হয়ে গেল, এছাড়াও আরো এক্সাম রয়েছে, সেগুলোর উপর ফোকাস করো। অল দ্য বেস্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।